আসলে ওরও দোষ নাই, কারণ ওকে তো এগুলো পড়ানো হয় নাই, বা আমি যখন পড়াই তখনও অনেক স্টুডেন্ট বোরিং ফিল করে, দূর এসব কিসব পড়াচ্ছে। তো এইগুলো যে তোমার জীবনকে কোন পর্যায়ে যে তোমাকে সেভ করবে তুমি নিজেই হচ্ছে তখন হচ্ছে বুঝতে পারবে যে কেন আমি এগুলো পড়ছিলাম। বোঝা গেছে? টেন্স আর টাইম আলাদা জিনিস। আমি ফিউচার টেন্স নাই বলছি, কিন্তু আমি কি ফিউচার টাইম নাই বলছি তা কিন্তু বলি নাই। ফিউচার টাইম অবশ্যই আছে, কিন্তু ফিউচার টেন্সটা নাই। তো ফিউচার টেন্স যদি না থাকে তাহলে ফিউচার টাইম আমরা বোঝাবো কিভাবে? ফিউচার টাইম বোঝানোর জন্য হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে আমাদের ওয়ে হচ্ছে তোমার মোডালস, মোডালসের মাধ্যমে আমরা ফিউচার বোঝাতে পারি। আমরা যে উইল দিয়ে যে ফিউচার বোঝাই না, ওটা তো একটা মোডাল, তাই না? আমি যদি বলি আই শুড ডু ইট, এটা দিয়ে কোন সময় বোঝায় বলো? ফিউচারই তো বোঝাচ্ছে, তাই না? আমি যদি বলি আই মাস্ট ডু ইট, ফিউচার বোঝাচ্ছে। তাহলে শুড আর মাস্ট দিয়েও তো ফিউচার হয়, কিন্তু ফিউচার টেন্সে কি এইসব কথা বলে? ফিউচার টেন্স আমাদেরকে কি ধরিয়ে দেয়? শুধু উইল ধরিয়ে দেয়, তাই না? আচ্ছা, তো এই জন্যই আমরা বললাম যে ফিউচার টেন্স নাই, ফিউচার টাইম আছে, যেটাকে আমরা মোডালস দিয়ে এক্সপ্রেস করতে পারি। তারপরে ছিল হচ্ছে সেমি মোডালস, তারপরে হচ্ছে সেমি মোডালস, এরপরে হচ্ছে আরও বেশ কিছু জিনিস লিখে দিচ্ছিলাম তোমাদের, যে আমরা চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফিউচার বোঝাতে পারি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও ফিউচার বোঝাতে পারি, আবার আমরা চাইলে পাস্ট ইনডিফিনিট দিয়েও ফিউচার বোঝাতে পারি। এই কয়টা ওয়ে আছে আমাদের, এগুলোর মাধ্যমে আমরা ফিউচার টাইমটাকে ধরতে পারি। বোঝা গেছে? কিন্তু ফিউচার টেন্স নাই। তো ফিউচার টেন্স যদি বাদ দেয় তাহলে তো 4টা টেন্স বাদ যায়। 4টা টেন্স বাদ গেলে আমাদের থাকে কয়টা? 8টা টেন্স। তো এই 8টা টেন্স পড়ার আগে ফিউচার টাইম আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটাই হচ্ছে পড়ে নিচ্ছিলাম। আমরা কন্ডিশনালসের পরে এই যে এইটা পড়া শেষ করছি, যে মোডালস দিয়ে কিভাবে ভবিষ্যৎ বোঝানো যায়। এইটার উপরে একটা ক্লাস হয়েছিল মেবি, আর এটার উপরে হচ্ছে 2টা ক্লাস। আমি এই 3টা ক্লাস তোমাদের যদি তোমাদের সময় থাকে আমি তোমাদের হচ্ছে অফলাইনেই পড়াই দিব। আর যদি হচ্ছে টাইম অভাবে তোমরা যদি মিলাতে না পারো তাহলে আমি তোমাকে হচ্ছে ওই ইউটিউবে একসাথে আপলোড দিয়ে তারপরে হচ্ছে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়বো বলো তো? মানে ফিউচার বোঝাতে আমাদের এইগুলা হচ্ছে প্রসেস। তো আমরা মোডাল শেষ করলাম, এখন আমরা কি পড়বো? সেমি মোডালস। আমরা আজকে দেখব যে সেমি মোডালস কি এবং সেমি মোডালস দিয়ে কিভাবে ফিউচার বোঝানো যায়। বোঝা গেছে? আমাদের টেন্স পড়ার আগে যে জিনিসটা করা লাগে সেটা হচ্ছে যে ফিউচার টেন্স যেহেতু নাই তাহলে ফিউচার টাইমটা আমরা বোঝাবো কিভাবে, সেই প্রসেসগুলো শিখে তারপরে হচ্ছে যে 8টা টেন্স থাকে ওই 8টা টেন্স আমরা পড়বো। বোঝা গেছে? আচ্ছা, তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সেমি মোডালস। আমাদের আগের ক্লাসে মোডালস শেষ। আবার বলি, যারা আগে ক্লাস করো নাই এটা নিয়ে ভয়ের কোনো কিছু নাই। আমি দেখি সময় ম্যানেজ করে তোমাদের অফলাইনেই যদি পারি তো ক্লাসটা নিয়ে ফেলবো। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সেমি মোডালস। সেমি মোডালসকে আবার আমরা কেউ কেউ হচ্ছে সিউডো মোডালসও বলি। সিউডো মোডাল, সিউডো মানে কি বলতো? হ্যাঁ, ফলস বা ফেক। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ইংলিশ না, ল্যাটিন ওয়ার্ড। এটার মানে হচ্ছে ফেক। তোমরা এটা বায়োলজিতে পাও মেবি, তাই না? আচ্ছা, তো সিউডো মোডালস। আচ্ছা, তো এই মোডালসের ভিতরে কারা কারা পড়ে আমরা একটু লিখে ফেলি। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ গট টু। এটাকে তোমরা আবার ইনফর্মালি হচ্ছে ওই যে স্পোকেন ইংলিশে এইভাবে বলো, তাই না? এইসব জিনিস কিন্তু তুমি স্পোকেন ইংলিশে বলতে পারো, বা তুমি যদি কোনো স্টোরি বুকস পড়ো বা ফিকশন যদি পড়ো তুমি এই টাইপ সেন্টেন্স পাবা, এই জিনিসগুলোর ইউজ পাবা, কিন্তু এগুলো কখনো তুমি ফর্মালি ইউজ করতে পারবা না। বুঝা গেছে? কোনো একটা পেপারস লিখতেছো, কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতেছো বা এক্সামে, এগুলো অ্যালাউড না। বুঝা গেছে? তারপরে হচ্ছে অট টু, হ্যাড বেটার, ওয়ান টু। এটাকে আবার সংক্ষেপে তোমরা কি বলো? ওয়ানা, তাই না? বি প্লাস গোয়িং টু।
এই গোয়িং টুকে আবার তোমরা কি বলো? সব অনাগনা এগুলো কিন্তু এক্সামে লেখা নিষেধ, বুঝা গেছে? চ্যাটিংয়ে লিখতে পারো। তারপরে হচ্ছে বি প্লাস এ টু বি প্লাস সাপোজড টু used to need there. লিখে ফেলো এই কটা। এখন আমরা কিছু সেন্টেন্স একটু পর পর লিখে ফেলি। তো এইখানে আমরা পরপর বেশ কিছু সেন্টেন্স লিখলাম, সবগুলোরই মিনিং সেম। যদিও তুমি যদি বিভিন্ন নেট সার্চ টার্চ করো তুমি দেখবা যে এই দুইটার ভেতরে একটা ডিফারেন্স বলে। ডিফারেন্সটা কি? আই অ্যাম টু ডু ইট মানে হচ্ছে আমাকে এটা করতে হবে কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আর আই হ্যাভ টু ডু ইট মানে হচ্ছে আমাকে এটা করতে হবে কিন্তু একটু পারিপার্শ্বিক প্রেশার আছে, সম্পূর্ণ নিজের ইচ্ছায় না। এখন এই ধরনের ডিফারেন্স আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাই না, যে যার মতো যে কোনো কেসই যেটাই খুশি ইউজ করে। এদের মধ্যে প্রথম দুইটার কথা যদি বলি, আই অ্যাম টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, এই দুইটা প্রচুর ইউজ হয়। কিন্তু আমাদের দেশে কোনটা বেশি কমন বলো তো ভাইরা? এই হ্যাভ টু ডু ইটটা বেশি কমন, বোঝা গেছে? আচ্ছা, কিন্তু এটাও ইউজ করা হয়। আচ্ছা, তো এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। এরপরে আমরা এইটাতে আসি, আই হ্যাভ গট টু ডু ইট। এটা আমেরিকান ইংলিশে বেশি পাওয়া যায়, বোঝা গেছে? আমেরিকান ইংলিশে বেশি পাওয়া যায়। ইনফরমালি হচ্ছে যে ওইভাবে বলে, কিন্তু এটা লেখা যাবে না। লেখার ক্ষেত্রে তোমাকে এই পুরোটাই লেখা লাগবে। আর এই অট টু ডু ইট এটা হচ্ছে একটু ফর্মাল এবং এটা খুব কম ইউজ করা হয়, অত বেশি ইউজ করা হয় না। সবগুলোর মিনিং কি? আমাকে এটা করতে হবে। এখন এটা দিয়ে কোন সময় বোঝায় তাহলে বলো তো? আমরা যদি বলি আমাকে এটা করতে হবে, কোন সময় বোঝায় বলো তো? ফিউচার বোঝাচ্ছে। তাহলে এই যে দেখো এগুলো দিয়েও তো ফিউচার বোঝায়, কিন্তু ফিউচার টেন্সে কি এইসব কথা লেখা আছে? ওইখানে আমাদেরকে জাস্ট কি ধরায় দিছে যে উইল থাকলেই হচ্ছে ফিউচার হয়, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে এইগুলো থাকলেও ফিউচার হয়, বুঝা গেছে? কেউ যদি কখনো এই সেন্টেন্সগুলো দেখিয়ে যদি বলে যে এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা বা হেল্পিং ভার্ব কোনটা, কি বলবো বলো তো ভাইরা? মানে এই সেন্টেন্সগুলোতে হেল্পিং ভার্ব কোনটা? যেমন এইখানে হেল্পিং ভার্ব কোনটা? পুরোটাকে বলবা যে পুরোটাই হচ্ছে হেল্পিং ভার্ব, এই পুরোটাই হেল্পিং ভার্ব। আর মেইন ভার্ব কোনটা? ওই পরে যেটা আমরা লিখি। এখন এদেরকে আমরা কেন সেমি মডাল বা সিউডো মডাল বললাম? এর রিজন হচ্ছে এরা কেউই মডাল না, কিন্তু মডালের মতো কাজ করে। মডালের মতো কাজ করে কি? মডালের পরে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি? বেস ফর্ম ইউজ করি। এখানেও আমরা কি ইউজ করলাম? বেস ফর্ম ইউজ করলাম। তারপরে মডালস দিয়ে যেরকম মিনিং আসে সেমি মডালস দিয়েও অলমোস্ট সেম একই রকমই মিনিং আসে। যেমন এই সেন্টেন্সগুলোকে আমরা যদি মডালস দিয়ে বলতে চাইতাম তাহলে আমরা কি বলতাম বলো তো? ধরো এগুলো আমরা ইউজ না করে মডাল ইউজ করতে চাচ্ছি, হ্যাঁ, মাস্ট ইউজ করতে পারতাম, বুঝা গেছে? হ্যাঁ, তো আমরা মডালসের পরিবর্তে এই সেমি মডালগুলো ইউজ করতে পারি। মিনিমাম সেম আসে, আবার এদের ব্যবহারও সেম। তো এটাই যদি হয়, দেখো একটা জিনিস, এই সবগুলো দিয়ে ফিউচার বোঝাচ্ছে। তো ফিউচার যদি বোঝায় আমরা একটু মার্ক করে দিই যে কোনটা কোনটা দিয়ে ফিউচার বোঝায়। এটা দিয়ে ফিউচার বোঝালো, এটা দিয়েও ফিউচার, এটা দিয়েও ফিউচার, এটা দিয়েও ফিউচার, এটা দিয়েও ফিউচার, কিন্তু এটা দিয়ে কি বোঝাবে বলো তো? পাস্ট বোঝাবে। এখানে ছোট্ট একটা জিনিস আমি লিখি নাই, একটু লিখে নিতে পারো, ওয়াজ টু। এটা দিয়েও তার ফিউচার বোঝাবে না, তাই না? ওয়াজ টু, ওয়ার টু, এই দুইটা লিখি নাই, এই জন্যই কম কম লাগতেছিল। এই দুইটা দিয়ে আবার পাস্ট বোঝাবে। হ্যাড টু দিয়ে কি বোঝাবে? পাস্ট বোঝাবে। কিন্তু এই হ্যাভ গট টু দিয়ে কি বোঝাবে? ফিউচার বোঝাবে। অট টু দিয়েও হচ্ছে ফিউচার বোঝাবে। এবার আসে যে হ্যাড বেটার। হ্যাড বেটার দিয়ে কি বোঝায়? ধরো আমরা যদি বলি আই হ্যাড, বা ধরো
ইউ হ্যাড বেটার ড্যাশ গো নাও। এখানে আমরা কি ইউজ করবো বলো তো? হ্যাঁ, বিভিন্ন বইতে না এত কাহিনী টাহিনী করে নাই, তারা জাস্ট ডিরেক্টলি বলে দিছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস এর ওইখানে পাবা যে হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, শেষ। আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা এখানে কোনো কিছু নাই। কিন্তু আসল ব্যাখ্যাটা কি হওয়া উচিত বলো তো? হ্যাড বেটার হচ্ছে একটা সেমি মডাল। তো মডালের পরে যেহেতু বেস ফর্ম দিই, তাহলে সেমি মডালের পরেও কি দিব? বেস ফর্ম দিব। এই জন্য হচ্ছে আমরা এখানে কি দিলাম? বেস ফর্ম দিলাম। নলেজ হচ্ছে কোনটা থাকলে কোনটা হবে এটাকে আমরা নলেজ বলতে পারি না। নলেজ হচ্ছে কেন হবে এই জিনিসটা জানা। আমি তোমাকে এইভাবে বলে দিলে পারতাম যে হ্যাড বেটারের পরে বেস ফর্ম, তুমি জানো যে কোনটা থাকলে কি দিতে হবে, এটাকে আমরা নলেজ বলি না। নলেজ হচ্ছে তুমি রিজনটা জানো যে কেন তুমি দিবা। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে হ্যাড বেটারের পরে কেন আমরা বেস ফর্ম দিব, তুমি উত্তর দিতে পারবা, তাই না? যে অ্যান্সারটা কি হবে, যে আমরা মডালসের পরে যেহেতু বেস ফর্ম দিই, এগুলো সেমি মডালস মডালসের মতো কাজ করে, এই জন্য আমরা এখানে বেস ফর্ম দিলাম। এবার প্রশ্ন হচ্ছে এটা দিয়ে কি মিনিং আসবে। আমি সেম জিনিসটাকে আমরা মডাল দিয়েও লিখতে পারতাম, তখন সেন্টেন্সটা এরকম হতো যে ইউ শুড গো নাও। বুঝা গেছে? তখন আমরা ইউ শুড গো নাও লিখতাম, মানে হ্যাড বেটারের মিনিং হচ্ছে তোমার শুড। শুডের পরিবর্তে তুমি চাইলে হ্যাড বেটার ইউজ করতে পারো। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, ভবিষ্যতে কখনো যদি এরকম কোশ্চেনও আসে যে নিচের কোন সেন্টেন্সে সিউডো মডাল আছে বা সেমি মডাল আছে, তখন তোমরা এই দুইটা সেন্টেন্সের ভেতর থেকে কোনটাকে বেছে নিবা? এটাকে বেছে নিবা। আর যদি বলে কোন সেন্টেন্সে মডাল আছে, তখন তুমি কি বলবা? এটা দেখাবা। এই ধরনের কোয়েশ্চেন কখন আসে? এসএসসি এইচএসসিতে কখনোই আসবে না। তোমরা যদি ভবিষ্যতে কেউ যদি তোমার বাংলাদেশে বেশ কিছু কলেজ আছে, আমি আর নাম বললাম না, ওইসব কলেজে হচ্ছে ভর্তি পরীক্ষা নেয়, তুমি যদি এইসব ভর্তি পরীক্ষা দাও এই টাইপ কোয়েশ্চেনগুলো তোমাকে করবে। তারপরে তুমি যখন তোমার সেই সারা জীবনের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নভোচারী এগুলো হওয়ার জন্য যে হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা বাংলাদেশের, সেই সব জায়গায় তুমি যখন যদি পরীক্ষা দাও এই টাইপের কোয়েশ্চেন হবে। বুঝা গেছে? এখন তুমি বলতে পারো যে ভাইয়া তখন কারো কাছে পড়ে ফেললেই তো হয়। তখন না কেউ তোমাকে পড়াবে না, তখন তোমাকে বলবে আগে পড়ে আসো নাই কেন। আর আগের টিচাররা এগুলো পড়ায় না। এখন তারা কেন এটা বলে? কারণ তারা ওইটা পড়ে না। বুঝা গেছে? সবাই হচ্ছে সবাইকে হচ্ছে দায় এড়ানোর জন্য খালি হচ্ছে বলে এর কাছে যাও ওর কাছে যাও, কেউ দায়িত্ব নিতে চায় না। সবাই হচ্ছে দায়িত্বটা ট্রান্সফার করে দিতে চায়। তো আমরা হচ্ছে চাইলে তোমাকে জাস্ট এসএসসিতে যতটুকু আসে অতটুকু পড়িয়ে আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে দায়িত্ব নিয়েই হচ্ছে একটু বেশি পড়াচ্ছি, যাতে তোমাদের শুধু এসএসসি এইচএসসি না, তোমার সারা জীবনে হচ্ছে যেন এই পড়াটা কাজে লাগে। তাহলে এই জিনিসটা বুঝছো সবাই? আচ্ছা, যাক। হ্যাড বেটারের মিনিং কি তাহলে? শুড। হুবহু শুড যে মিনিং দিবে, হ্যাড বেটারও একই মিনিং দিবে। তাহলে এটা দিয়ে কোন সময় বোঝায়? এটা দিয়েও ভবিষ্যৎ বোঝায়। হ্যাড বেটারকে আবার সংক্ষেপে অনেকে শুধু বেটার বলে, এটাও একটু মাথায় রেখো। যে এটা কিন্তু ফর্মালি ইনফর্মালি দুই জায়গাতে ইউজ করা যায়, সমস্যা নাই। ইউ বেটার গো নাও, তোমরা এগুলো বলো, তাই না? অনেকেই কিন্তু হ্যাড বেটার আর উড রাদার মিলায় ফেলে। উড রাদারের পরেও আমরা বেস ফর্ম দিই। উড রাদার হচ্ছে মোডাল, আর হ্যাড বেটারটা কি? সেমি মোডাল। বোঝা গেছে? উড রাদার হবে মোডাল আর হ্যাড বেটার হবে সেমি মোডাল। এরপরে দেখো 1 2, আমরা যখন 1 2 দিয়ে কোনো কিছু লিখি, এটা এমনিতেই পারবা, মনে হয় না মিনিং এর খুব দরকার আছে। আমি যখন বলবো আই ওয়ান্ট টু বাই এ কার, এটা দিয়ে কোন সময় বোঝাবে? ফিউচার বোঝাবে। আচ্ছা, তো আমরা যদি একটা লেখ সেন্টেন্স এরকম লিখি যে আই ওয়ান্ট টু বাই এ কার, এটা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? কিছু কিছু গ্রামারিয়ানরা মনে করে যে এইটা হচ্ছে মেইন ভার্ব আর এইটা হচ্ছে ইনফিনিটিভ। তাদের যুক্তি কি ভুল? ঠিক আছে কিন্তু যুক্তিটা, তাই না? আবার আরেক দল তারা হচ্ছে চিন্তা করে যে না, এইটা হচ্ছে তোমার সেমি মডাল আর এটা হচ্ছে বেস ফর্ম। তাদের যুক্তিও খারাপ না। মানে এই জিনিসটা হচ্ছে বলতে পারো একটা আনসলভড একটা জিনিস, একটা ডিবেটের জিনিস। দুই পক্ষেরই হচ্ছে যুক্তি আছে। এখন এই ওয়ানটা কি মেইন ভার্ব নাকি 1 2টা সেমি মডাল, এই জিনিসটার অ্যান্সার আসলে এক্স্যাক্টলি নাই। বোঝা গেছে? দুই পক্ষেই যুক্তি আছে এবং দুইটাই কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা যখন হচ্ছে ওই যে স্পোকেন ইংলিশে প্রায় হচ্ছে বলি না 1 2কে সংক্ষেপে, যে আই ওয়ানা বাই এ কার,
তুই তোমাদের মধ্যে অনেকেই আছে যে কোনো ট্রাভেল কোনো একটা ভিডিও দেখলে, শর্টস দেখলে সেটা শেয়ার দিয়ে বলো যে আমাকে সেখানে কেউ নিয়ে যাও, এরকম এরকম হচ্ছে পোস্ট দাও না তোমরা? তা আমার এক স্টুডেন্ট, সে হচ্ছে তোমার নতুন নতুন ইংলিশ শিখছে, তো তো সে হচ্ছে একটা শেয়ার দিয়ে উপরে ক্যাপশনে লিখছে আই অ্যাম ওয়ানা গো দেয়ার। এই আই অ্যাম ওয়ানা হবে, সাবধান এইসব ভুল করো না, পরে হচ্ছে পশ হইতে যে পরে অন্য ঘটনা ঘটে যাবে। আচ্ছা, তো গেল, এগুলো লেখো না। এখন তুমি বলতে পারো ভাইয়া ডায়ালগে কি এগুলো লিখতে পারবো? উত্তর হচ্ছে যুক্তিসঙ্গতভাবে লেখা উচিত, কিন্তু লেখো না। টিচাররা ওই ডায়ালগের মধ্যেও হচ্ছে ফর্মাল ইংলিশ এক্সপেক্ট করে, তুমি এগুলো লিখলে মার্কস কম দিতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে ডায়ালগ, ও আচ্ছা আমি সেটাই বললাম, ডায়ালগ তো ইউজুয়ালি ফ্রেন্ডদের সাথেই দেয় পরীক্ষাতে। তো পরীক্ষাতে ডায়ালগ আসলে ডায়ালগ তো ইনফর্মাল, তো ইনফর্মালি হচ্ছে এগুলো তো লিখতে লিখতে পারার কথা, কিন্তু টিচাররা না নিতে পারে না, অনেক টিচারই। তো এই জন্য মার্কস কমিয়ে দেয়। আমি এই কাজটা করছিলাম, তো ভাবলাম যে একটু ডায়ালগ যেহেতু ইনফর্মাল, একটু ইনফর্মালি লিখি। এই হোয়াটসঅ্যাপ এগুলো এগুলো দিয়ে হচ্ছে পুরো সেন্টেন্স লিখস, মানে পুরো ডায়ালগ লিখস। লেখার পরে দেখি আমাকে 10-এ দিছে মাত্র হচ্ছে 5। তা আমি পুরা মানে কষ্ট পেলাম যে আমি এত কষ্ট করে এত পশ ইংলিশ লিখলাম আর আমাকে মাত্র 5 দিয়ে বসায় রাখলো। তো পরের এক্সামে হচ্ছে একদম ফর্মালি লিখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াট আর ইউ থিঙ্কিং? আই এম থিঙ্কিং অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন। হ্যাঁ, চিন্তা করো, বন্ধুর সাথে ট্রি প্ল্যান্টেশন নিয়ে হচ্ছে কনভারসেশন, জীবনে করছো? আচ্ছা যাক, এগুলো আমাদের পরীক্ষাতে আসে। আমরা পরীক্ষাতে ইমেইল ও খাতায় লিখি, আবার লিখি সেন্ট। হ্যাঁ, ভাগ্য ভালো যে কেউ হচ্ছে সাইডে লেখে না যে ক্লিক হিয়ার। এগুলাই হচ্ছে বাকি আছে আমাদের। প্রোগ্রামিং আমরা খাতায় করি, তাই না? খুব আমাদের শিক্ষা এগিয়ে যাচ্ছে। আচ্ছা যাক, তখন হচ্ছে যে এই যে ফর্মাল হচ্ছে যে ডায়ালগ লিখছি না, এরপরে যখন খাতা দিয়েছি দেখি আমি 10-এর মধ্যে আমাকে 8 দিছে। তো এরপর থেকে আমি বুঝলাম যে না, ডায়ালগেও তারা আসলে ফর্মাল ইংলিশ চাচ্ছে। তো ডায়ালগেও ইনফর্মাল জিনিস ইউজ যুক্তিসঙ্গতভাবে করা উচিত, কিন্তু কইরো না, ফর্মাল জিনিসই লেখো। তোমার দরকার মার্কস পাওয়া, তাই না? যখন যেটা দরকার সেই জিনিসটা অ্যাচিভ করে নিয়ে আসবা। তোমার শেখার দরকার, তুমি শিখতে থাকো। যখন শেখাটাকে ইগনোর করে মার্কস পাওয়া দরকার, তখন মার্কস পাও। অনেক অনেক স্টুডেন্টই দেখবা যে তাদের নলেজ অনেক বেশি কিন্তু হচ্ছে এক্সামে মার্কস বেশি পায় না। আবার অনেকে দেখবা যে নলেজ কম কিন্তু এক্সামে মার্কস ভালো পায়। তো এই জন্য একটু ব্যালেন্স করবা। জানার ক্ষেত্রে তুমি কোনো লিমিটেশনও রাখবা না, কিন্তু এক্সামে মার্কস পাওয়ার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি ট্রিকি হতে হবে। আচ্ছা যাক, এতটুকু তো বুঝছো। এটা নিয়ে আমরা আর কথা না বললাম। তাহলে এটা দিয়েও আমাদের ফিউচার বোঝায়। তো যারা বলে শুধু উইল দিয়ে ফিউচার বোঝায়, শ্যাল উইল দিয়ে, হ্যাঁ সম্পূর্ণই ভ্রান্ত ধারণা একদম। এরপরে আসা যাক এই যে গোয়িং টু, বি প্লাস গোয়িং টু, যে গোয়িং টুকে আমরা গণা হচ্ছে বলতে পারি। এখন এইটা দিয়ে যদি একটা সেন্টেন্স লিখি, এই যে একটা কমন সেন্টেন্স লিখি যেটা তোমরা সবাই ছোটবেলায় হচ্ছে পড়ছিলা, যে আই অ্যাম গোয়িং টু ওপেন, কি ছিল বলো তো? ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? সবাই এটা কি করছো বলো? এটা এই সেন্টেন্সটা দিয়ে কি করতে বলতো আমাদের দেশে? ক্লাসে হচ্ছে টিচাররা কি বলতো? আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এই সেন্টেন্সটা দিয়ে কি যেন করতে বলতো তোমাদের? প্যাসিভ করতে দিত, মনে আছে? এবং জীবনের প্রথম যখন টিচাররা এই সেন্টেন্সটা তোমাদেরকে প্যাসিভ করতে দিছে, তোমরা অনেকেই পারো নাই। তারপর টিচার ভাব দেখায় বলছে কি কার কাছে পড়ো, কিচ্ছু পারে না, পড়ায় না, এইগুলো পড়ায় নাই, এই সেই। দেখো এটা হচ্ছে ব্যতিক্রম। তারপরে হচ্ছে ব্যতিক্রমের একটা টাইটেল দিয়ে তারপর হান ত্যান কী যেন বুঝাইছে, তাই না? এটা মোটেই ব্যতিক্রম না। এটা আর বাকি 10টা রুলের মতোই হচ্ছে পড়ে, মানে অ্যাক্টিভ প্যাসিভের যে রুলগুলো, ওই রুলগুলোর মধ্যেই পড়ে যায়। কীরকম রুলের মধ্যে পড়ে যায়? ধরো আমরা যদি লিখতাম আই শুড ডু ইট, এটার প্যাসিভ কি লিখতা বলো? হ্যাঁ, ইটটা আগে নিয়ে আসতা, তারপরে হচ্ছে শুড, তারপরে হচ্ছে বি ডান, তারপরে হচ্ছে বাই মি। তার মানে একটা জিনিস আমরা খেয়াল করলাম যে মোডাল যদি থাকে তাহলে আমাদের প্যাসিভ করার সময় একটা এক্সট্রা কি অ্যাড করা লাগে? বি অ্যাড করা লাগে। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে সেমি মোডাল কার মতো আচরণ করবে বলো তো ভাইরা? মোডালসের মতো আচরণ করবে। তো মোডালসে যেহেতু প্যাসিভে আমরা একটা এক্সট্রা বি অ্যাড করি, তাহলে সেমি মোডালেও কি অ্যাড করার কথা? বি অ্যাড করার কথা।
তাহলে এই জিনিসটাকে, এই যে ব্যাংক অ্যাকাউন্টটাকে তো আমরা আগে নিয়ে আসবো, যে এই ব্যাংক অ্যাকাউন্ট, তখন তার অ্যাম গোয়িং টু হবে না, তখন কি হবে? ইজ গোয়িং টু। ইজ গোয়িং টু। এখন এটা না হয় তুমি দিলা, দেওয়ার পরে কি করা লাগবে? মডেলের পরে যেহেতু বি অ্যাড করছো, তাহলে এখানেও কি অ্যাড করবা? বি অ্যাড করবা। বি, তারপরে হচ্ছে ওপেনড বাই মি। তাহলে এটা কি রুলের ব্যতিক্রম হলো নাকি রুলটা মানলো? রুল হুবহু মেনে গেছে না, এটা আসলে কোনো ব্যতিক্রম কোনো কিছু না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার বলো, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এইটাকে আমরা সংক্ষেপে কি যেন বলতে পারি? যে হ্যাঁ, তখন তার আই অ্যাম বলবো না, তাই না? আম গোনা ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে আবার হচ্ছে আই গোনা বলে, তাই না? ওই ওয়ানার সময় হচ্ছে কোনো অ্যাম টাইম ইউজ করতে হয় না, কোনো বি ভার্ব ইউজ করতে হয় না, তো গণার ক্ষেত্রে আবার আমরা ইউজ করি, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো ইনফরমালি তোমরা কথাবার্তা বলার সময় বলো, কিন্তু লেখো না, লিখলে সমস্যা হতে পারে। আচ্ছা, এটা দিয়ে কোন সময় বোঝায় বলো? আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, ফিউচার বোঝাচ্ছে, তাহলে এটা দিয়েও তো ফিউচার বোঝায়, তাই না? সব সেমি মডেলস দিয়ে কিন্তু ফিউচার বোঝায় না, তবে ম্যাক্সিমাম সেমি মডেলস দিয়ে আমরা ফিউচার বোঝাতে পারি। যেমন এই যে দেখো, ওয়াজ টু, ওয়্যার টু দিয়ে আর হ্যাড টু দিয়ে কি ফিউচার বোঝালো? ওগুলো দিয়ে পাস্ট বোঝাচ্ছে আবার। আচ্ছা, তাহলে এগুলো একটু মুছে ফেলি। ধরো এই যে এবল টু দিয়ে আমরা কিভাবে লিখি? ধরো লিখলাম যে আই অ্যাম able to solve the problem। তাহলে এখানে কোনটা সেমি মডেল বলো তো? হ্যাঁ, am able to, পুরোটাই। আর ওইটার পরে আমরা বেস ফর্ম দিলাম সলভ। এই সেম জিনিসটাকে আমরা যদি সেমি মডেল ইউজ না করে মডেল দিয়ে বলতে চাইতাম, তাহলে আমরা কি বলতে পারতাম বলো তো? আই ক্যান সলভ দ্য প্রবলেম। ক্যানের পরিবর্তে আমরা যদি সেমি মডেল ইউজ করতে চাই, তাহলে আমরা এইগুলো ইউজ করতে পারি। এটা দিয়ে কোন সময় বোঝায় বলো তো? প্রেজেন্ট বোঝায়, বা ক্ষেত্র বিশেষে ফিউচারও বোঝাতে পারে, তাই না? দুইটাই বোঝাতে পারে। আচ্ছা, তাহলে এইটাও বলতে পারি যে এটাও ফিউচারকে মোটামুটিভাবে কভার করে। এবার হচ্ছে তোমার ওই বি প্লাস সাপোজ টু। ধরো লিখলাম যে আই অ্যাম সাপোজ টু গো দেয়ার, তারপরে হচ্ছে আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। তো এই যে আমরা দুইটা সেন্টেন্স লিখলাম, এটা দিয়ে কোন সময় বোঝাবে বলো তো? দুইটা দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ, এটা দিয়ে প্রেজেন্ট বা ফিউচারও হতে পারে, যে আমার কাজটা করার কথা ফিউচারে। আর এটা কি বোঝাবে? আমার কাজটা করার কথা ছিল, এটা হচ্ছে পাস্ট বোঝাবে। বুঝা গেছে? আচ্ছা, এগুলো পরীক্ষায় কিভাবে আসবে, এগুলা পুরো টপিকটা শেষ করার পরেই আমি তোমাদের যখন এক্সাম নেবো, তখন তুমি বুঝবা যে কিভাবে এক্সামগুলো হচ্ছে বা কিভাবে এইগুলোর উপর বেস করে কোয়েশ্চেন করে। আচ্ছা, এরপরে আসা যাক এই যে ইউজ টু। কারণ ইউজ টুটা নিয়ে আমাদের একটু বেশি আলোচনা করা লাগবে। আমি কয়েকটা সেন্টেন্স দিই, দেখি তোমরা সলভ করতে পারো কিনা। আমি সেম সেন্টেন্স লিখলাম যাতে আমরা পরে ডিফারেন্সটা দেখতে পারি। এই তিনটা সেন্টেন্স একটু সলভ করে ফেলো, রাইট ফর্ম অফ ভার্বসে এগুলো আসবে। এখন দেখো, ফার্স্টের অ্যান্সার কি লিখছো? প্লেই হবে। কেন হবে? কারণ আমরা জানি যে এটা হচ্ছে সেমি মডেল, সেমি মডেলের পরে বেস ফর্ম হয়, দিলাম বেস ফর্ম। তারপরটা কি হবে? প্লেইং। এটা হবে
আই এম ইউজ টু প্লেইং। তারপরটা কি হবে বলো তো? এইটাও হবে প্লেইং, এটা প্লে হবে না, কি হবে? প্লেইং হবে। এখন যারা ভুল করছো, কেন ভুল করছো? কারণ আমরা ছোটবেলা থেকে এইভাবে পড়ে আসছি যে ইউজ টুর পরে বেস ফর্ম হয়, ইউজ টুর আগে বি ভার্ব থাকলে আইএনজি হয়। এখন ইউজ টুর আগে বি ভার্ব না দিয়ে অন্য কিছু দিয়ে দিছি, কাজ হয়ে গেছে। তো এই জন্য এইভাবে আসলে পড়া উচিত না। আমরা এবার রিজনগুলো বলি, কেন এখানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, কেন এখানে বেস ফর্ম হচ্ছে। যখন আমরা রিজনগুলো বলবো, কোয়েশ্চেন যতই পেঁচায় দিক না কেন, ঘুরায় দিক না কেন, তুমি ইজিলি ওটা সলভ করতে পারবা। প্রথমত এইখানে এই প্রথম সেন্টেন্সটাতে আই ইউজ টু প্লে ফুটবল, এটার মেইন ভার্ব কোনটা বলো তো ভাইয়ারা? প্লেটা হচ্ছে মেইন ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনটা? ইউজ টু। আচ্ছা, এটা কি সেমি মডাল না? সেমি মডালের পরে আমরা কি দিই? বেস ফর্ম দিই, এই জন্য আমরা এখানে প্লে দিলাম, শেষ। এর পরের সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা বলো? হ্যাঁ, অ্যাম হচ্ছে তোমার মেইন ভার্ব। প্রশ্ন হচ্ছে তাহলে ইউজ টুটা কি বলতে পারবা? কোন পার্টস অফ স্পিচ? চিন্তা করো তো। আমি যদি বাংলায় বলি যে আমি অভ্যস্ত, কখনো যদি এটা পরীক্ষাতে এসে বলে এটা কোন কোন পদ, তুমি কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা না বা বিশেষণ বলবা না? কেন বললা? কারণ অভ্যস্তটা কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? আমার সম্বন্ধেই তো দিচ্ছে। যে কে অভ্যস্ত? আমি অভ্যস্ত। নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই ইউজ টুটা আসলে কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? আমার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না, যে আমি কীরকম, আমার অবস্থাটা বোঝাচ্ছে। আমার অবস্থাটা হচ্ছে আমি অভ্যস্ত। তাহলে এইটা যেহেতু এই আই সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, ওকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। অ্যাডজেক্টিভ কার আগে বসে বলো? বলতো কোন পার্টস অফ স্পিচের আগে অ্যাডজেক্টিভ বসে? নাউনের আগে বসে, এটা তোমরা সবাই জানো। যেমন আমরা যখন গুড বয় বলি বা ব্যাড বয় বলি, গুড ব্যাড কি আমরা কোথায় ইউজ করলাম? নাউনের আগে ইউজ করলাম না? আমরা কি কখনো বলি বয় গুড, গার্ল গুড, এরকম বলি না? আচ্ছা, অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের আগে বসে, তাহলে এইটা যেহেতু অ্যাডজেক্টিভ, আমার হাতে হচ্ছে এখানে দিল কি তারা কোয়েশ্চেনে? প্লে। প্লে তো ভার্ব, আমার এখানে লাগবে কি বলো? এটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসে, কিন্তু আমার হাতে আছে হচ্ছে ভার্ব। তাহলে আমি কি করতে পারি? ভার্বকে নাউন করতে হবে, কারণ এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বকে নাউন করার অনেক প্রসেস আছে, তার মধ্যে সবচেয়ে কমন প্রসেস কোনটা? আইএনজি যোগ করা, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা আইএনজি যোগ করে দিলাম। এটা হয়ে গেল কি এখন? ভার্ব থেকে কি হয়ে গেছে বলো তো? নাউন হয়ে গেছে। আমরা কেন নাউন লিখলাম? কারণ এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনের আগে হয়, এই জন্য আমরা এখানে নাউন করে দিলাম। কখনো যদি প্রশ্ন আসে এইটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, দুইটাই কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু দুইটার ভিতরে ডিফারেন্স আছে। জিরানটা কাজ করে নাউন হিসেবে, আর প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, আবার ভার্ব হিসেবেও কাজ করে। কিন্তু আমরা এটা তো জানি যে যখন ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করবে, এটাকে আমরা কি বলবো? জিরান বলবো। তাহলে এই প্লেইংটাকে আমরা কি বলতে পারি বলো তো? জিরান বলতে পারি। এই কোয়েশ্চেনটা মানে তুমি এখন তো তোমার বলা যায় হচ্ছে নলেজ অনেক বেশি ওভারফ্লোড হয়ে গেছে, তো যে কারণে এই টাইপের কোয়েশ্চেন সবাই পারে। পরীক্ষায় যদি এটা আসে যে আই অ্যাম ইউজ টু ড্যাশ ফুটবল, সবাই পারবে প্লেইং, কারণ ম্যাক্সিমামই পারবে। কেউ যদি না পারে তাহলে সে আসলে স্টুডেন্টই না। তো ওরা ভালো স্টুডেন্ট ফিল্টার করবে কিভাবে? তো এই জন্য তখন ওরা কি করে, যে এক্সিস্টিং যে নলেজ আছে এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এখন তুমি দেখবা যত বড় বড় জায়গায় কোয়েশ্চেন হয়, তারা কোয়েশ্চেন করবে এইটা কোন পার্টস অফ স্পিচ, এইটা কোন পার্টস অফ স্পিচ, এটা জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, এই টাইপের কোয়েশ্চেনগুলো করে। বুঝা গেছে? হ্যাঁ, আমরা এই পুরাটা হচ্ছে এমনিতে পড়বো, জিরান্ডার পার্টিসিপলের ভেতরে ডিফারেন্স আমরা পড়বো, কিন্তু আপাতত হচ্ছে আমরা প্রতিটা টপিক পড়ার সময় একটু একটু করে করে তোমাকে নলেজ দিব। বুঝা গেছে? আর আলাদাভাবে জিরান্ডার পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে ডিফারেন্স আমরা দেখবো। বুঝা গেছে? এখনো পড়াইনি, এটা পড়াবো। সেন্টেন্সে ওদের ব্যবহার দেখে বোঝা উচিত। বোঝা গেছে? কারণ সরাসরি যদি কেউ বলে যে প্লেইং কি জিরান না প্রেজেন্ট পার্টিসিপল, সে জিরান প্রেজেন্ট পার্টিসিপল নিজেই বুঝে না। আগে সেন্টেন্সে ইউজ করা লাগবে, তারপরে আমাদেরকে ডিসাইড করা লাগবে যে এটা কী হিসেবে কাজ করছে। এবার এইটাতে আসি, এইটাতেও সেম ঘটনাটাই ঘটছে। এখানে মেইন ভার্ব হচ্ছে গট,
তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, কিন্তু আমাদের হাতে আছে ভার্ব, এই জন্য আমরা কি করলাম, নাউন বানানোর জন্য প্লেইং বানিয়ে দিলাম। বুঝা গেছে বিষয়টা? এগুলো তো আমরা গ্রামারের ব্যাখ্যা জানলাম। আমার মনে হয় সেন্টেন্সের মিনিং তোমরা জানো, তারপর আমি আবার বলি। আই ইউজ টু প্লে ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলতাম। আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল মানে আমি ফুটবল খেলায় অভ্যস্ত, বর্তমান বোঝাচ্ছে। আই গট ইউজ টু প্লেইং ফুটবল মানে হচ্ছে আমি ফুটবল খেলায় অভ্যস্ত হয়েছিলাম বা হয়েছি। বোঝা গেছে? আচ্ছা, এবার এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে তুমি যদি মুভি টুভি দেখো, আমার মনে হয় ইউজ টু খুব একটা শুনবা না। ইউজ টু চাইতেও বেশি ইউজ করা হয় হচ্ছে তোমার উড। বোঝা গেছে? ইউজ টু চাইতেও বেশি ইউজ করা হয় উড। কিন্তু এটা পরীক্ষায় যদি লিখতে যাও যে ইন মাই চাইল্ডহুড, যে একটা সেন্টেন্স প্রায় হচ্ছে আমাদের পরীক্ষায় এরকম আসে, তাই না? যে ইন মাই চাইল্ডহুড আই ধরো ড্যাশ, আমরা ম্যাক্সিমাম কেসে এখানে কি দেই, ইউজ টু গো দেই, তাই না? যে ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু গো দেয়ার। কিন্তু এইখানে তুমি চাইলে কি করতে পারো, আই উড গো দেয়ারও দিতে পারো, বরং এইটাই ইংলিশে বেশি ইউজ করা হয়। বুঝা গেছে? তুমি ক্লিপ স্টোফেলেও এই জিনিসটা পাবা, যে ওরা হচ্ছে এই জিনিসটা উডের ব্যাখ্যা দেওয়ার সময় ওরা বলতেছিল যে উড দিয়ে অতীতের অভ্যাসও বোঝানো যায়, তবে উডের পরিবর্তে আমরা চাইলেই ইউজ টু ইউজ করতে পারি। মানে ওরা ইউজ টুটাকে অল্টারনেটিভ হিসেবে প্রেজেন্ট করছে, আর আমরা কি করলাম, উল্টা কাজ করলাম। যে ইউজ টুটা আমাদের কাছে পরিচিত, এবং তারপরে আমাদেরকে বলতে হলো যে ইউজ টুর পরিবর্তে উড ইউজ করা যায়। মানে উডের সাথে একটা অবিচার হয়েছে বলতে পারো। আমাদের বলা উচিত ছিল যে উডের পরিবর্তে ইউজ টু ইউজ করা যায়, কিন্তু আমাদেরকে বলতে হলো উল্টা, যে ইউজ টুর পরিবর্তে উড ইউজ করা যায়। তো আমরা যদি ইংলিশ দেখি তাহলে বলবো যে ইউজ টু চাইতেই বরং উডটাকে বেশি ইউজ করা হয়। তুমি উড লিখলেই বরং ভালো হবে, কিন্তু আপাতত এসএসসিতে উড লিখলে টিচাররা না বুঝে কেটেও দিতে পারে। এই জন্য তুমি কি করবা, ইউজ টুটাই দিবা। এক্সামে সবসময় কারেক্ট অ্যান্সারের দিকে যাবা না, সবসময় সেফ অ্যান্সারের দিকে যাবা, যে কোনটা সেফ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ইউজ টুর ব্যাপারটা বুঝছো সবাই? ইউজ টুর পরিবর্তে আমরা মোডাল হিসেবে কি ইউজ করতে পারি, উড ইউজ করতে পারি। এটা একটু মনে রাখবো ভালো করে। এবার বাকি রইলো কারা কারা, নিড আর ডেয়ার। নিড মানে কি বলো, প্রয়োজন। আর ডেয়ার মানে কি, ওই যে তোমরা ইনবক্সে ট্রুথ আর ডেয়ার খেলো না, ডেয়ার মানে কি, সাহস করা। বাজে কয়টা? সময় আছে। নিড আর ডেয়ার এইটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে আসতে পারে, আবার তোমার ট্যাগ কোয়েশনেও আসতে পারে, দুইটা জায়গাতেই আসতে পারে। তো এই নিডটা নিয়ে, নিডটা বুঝলে আমরা ডেয়ারও বুঝবো। এই দুইটাই একমাত্র ইংলিশে ভার্ব যারা একই সাথে মোডাল হিসেবেও কাজ করে, মোডাল মানে হচ্ছে সেমি মোডাল, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে। আর কোনো মোডাল বা সেমি মোডাল এরকম নাই যারা মেইন ভার্ব হিসেবেও কাজ করে, আবার হচ্ছে মোডাল বা সেমি মোডাল হিসেবেও কাজ করে। বোঝা গেছে? এই দুইটাই হচ্ছে একমাত্র ভার্ব। আচ্ছা, এখন আমরা একটু নিড আর ডেয়ার নিয়ে কিছু জিনিস লিখি। নিড যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, আবার নিড যদি সেমি মোডাল হিসেবে কাজ করে। আচ্ছা, মেইন ভার্বের পরে সেকেন্ড কোনো ভার্ব আসলে আমরা কি করি বলো তো? ম্যাক্সিমাম কেসে যে ধরো আমরা লিখলাম আই ওয়েন্ট, ধরো এখানে বাই এ শার্ট, কি দিই আমরা এখানে, টু বাই দিই না? অল্প কিছু কেসে আমরা ভার্ব প্লাস আইএনজি দিই, কিন্তু ম্যাক্সিমাম কেসে আমরা কি করি, টু প্লাস ভার্ব দিই। আচ্ছা, তাহলে একটা ভার্বের পরে সেকেন্ড কোনো ভার্ব আসলে আমরা কি করব, টু প্লাস ভার্ব দিব। মানে মেইন ভার্বের পরে সেকেন্ড কোনো ভার্ব আসলে আমরা টু প্লাস ভার্ব দিই। তাহলে নিড যেহেতু মেইন ভার্ব, তাহলে এটার পরে সেকেন্ড কোনো ভার্ব আসলে আমরা কি করব, টু প্লাস ভার্ব দিব। ধরো হচ্ছে আমরা যদি বলি আই নিড, এখানে ধরো ব্র্যাকেটে দিলাম গো দেয়ার, এখানে আমরা কি লিখবো বলো তো, নিড টু গো দেয়ার। এখন এইটাকে যদি আমরা সেমি মডেলের মতো করে ইউজ করতে চাই, ধরো লিখলাম আই নিড ড্যাশ গো দেয়ার, এইখানে আমরা কি ইউজ করবো বলো তো ভাইরা,
যেহেতু সেমি মডালের পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, তাহলে কি হবে, আই নিড গো দেয়ার। কোনটা বেশি কমন বলো তো? এইটা বেশি কমন, এই জন্য এটা একটু কেমন কেমন যেন লাগে, তাই না? কিন্তু আসলে দুইটাই হয়, আই নিড টু গো দেয়ারও হয়, আই নিড গো দেয়ারও হয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া দুইটা তো সেম সেন্টেন্স, আমরা টু গো দিব না গো দিব, তোমার ইচ্ছা, তোমার যেটা মন চায় তুমি দিতে পারো, ওইটাও দিতে পারো এটাও দিতে পারো, কিন্তু সব সময় ইচ্ছা কাজে লাগে না। কেন কাজে লাগে না? ধরো আমি যদি এরকম একটা সেন্টেন্স দেই যে হি নিড ড্যাশ সলভ ইট, এখানে কি দিবে বলো তো? ধরো পরীক্ষা এটা আসলো, হি নিড ড্যাশ সলভ ইট, হ্যাঁ কি হবে, হি নিড, এটা কি মেইন ভার্ব নাকি মোডাল বলো তো? এখানে মেইন ভার্ব হলে তো একটা এস হতো, তাই না? যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে যেহেতু আমরা এস দেই নাই, তার মানে এটা কি সেমি মোডাল, বোঝা গেছে? আমরা কোনোদিনও বলছি হি শুডস ডু ইট, এরকম বলছি? মোডালের পরে আমরা কখনো এস যোগ করি? তো যেহেতু আমরা এস যোগ করি নাই, তার মানে কি এটা মোডাল বা সেমি মোডাল, বোঝা গেছে? তো যেহেতু এটা সেমি মোডাল, তার মানে কি হবে, এখানে বেস ফর্ম হবে। এখানে তুমি চাইলেও টু সলভ লিখতে পারবা না, এখানে তোমাকে এটাই লিখতে হবে যে হি নিড সলভ ইট, বোঝা গেছে? তারপরে ধরো একটা সেন্টেন্স লিখলাম যে হি নিডেড, সেম জিনিসই লিখলাম, এটা কি হবে বলো তো? হি নিডেড, এইটা আবার টু সলভই দেওয়া লাগবে, কেন? কারণ ইডি যোগ করলাম। আমরা কি কখনো মোডালে ইডি যোগ করি যে হি শুডেড, এরকম বলি আমরা? কখনো বলি না। আচ্ছা যেহেতু এটা মেইন ভার্ব, তাহলে আমরা কি করব, টু সলভ। আচ্ছা এইখানে আমরা চাইলে যেটা খুশি ইউজ করতে পারি, কিন্তু ওইখানে কিন্তু পারি না, এখানে একদম ফিক্সড। বাট এইটা নেগেটিভ কি হবে বলো তো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স না, সরাসরি নেগেটিভ স্ট্রাকচারটা কি হবে বলো? আই ডোন্ট নিড টু গো দেয়ার। আর এইটার নেগেটিভটা কি হবে? হ্যাঁ নিড নট হবে তখন, তাই না? সংক্ষেপে নিডেন্টও বলতে পারো। আই নিড, আমি ফুল ফর্মটাই লিখলাম, আই নিড নট গো দেয়ার। এখন ধরো ট্যাগ কোয়েশ্চেন, তোমাদের তো ট্যাগ কোয়েশ্চেনও সিলেবাসে আছে, তাই না? এইটা ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? এই ফার্স্টেরটা আই নিড টু গো দেয়ার কি হবে? এটা যেহেতু মেইন ভার্ব, তাহলে কি হবে, ডোন্ট আই, বুঝা গেছে? এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এই যে এটা নিচেটা, এটা হবে হচ্ছে ডু আই। এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? হ্যাঁ নিডেন্ট আই। আর এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? নিড আই। খুবই অদ্ভুত শোনায় না? ট্যাগ কোয়েশ্চেন আমরা আমাদের দেশে অনেক উদ্ভট ট্যাগ কোয়েশ্চেন করি, অটেন্ট, ড্যারেন্ট, নিডেন্ট, এগুলো জীবনে ইউজ হয় না, তারপর আমাদের পরীক্ষাতেও আসে এবং আমাদের এগুলো সলভও করা লাগে। আমাদের বোর্ড কোয়েশ্চেনে আসছিল থ্যাংক ইউ এর ট্যাগ কোয়েশ্চেন। থ্যাংক ইউ এর ট্যাগ কোয়েশ্চেন মানুষ কেউ কোনো দিন বলে? মানে থ্যাংক ইউ, তারা বলতে চাচ্ছে থ্যাংক ইউ মানে আই থ্যাংক ইউ, তাহলে ডোন্ট আই। জীবনও কেউ কাউকে বলছে এইভাবে থ্যাংক ইউ ডোন্ট আই? যে টিচাররা পড়ায় তাদেরকে তুমি বইলো স্যার অনেক কিছু পড়ায় ফেলছেন, থ্যাংক ইউ ডোন্ট আই, সে নিজেই হা করে এসে দেবে এটা কি বললা তুমি? আর এই উদ্ভট জিনিস আমাদেরকে পড়ায় এবং সেম জিনিস তাদেরকে বলতে গেলে তারাই আবার হাসবে, দেখো এরকম রং তামাশা চলে আমাদের দেশে। আচ্ছা এবার দেখো, এইখান থেকে একটা কোয়েশ্চেন মেডিকেলের ভর্তি পরীক্ষাতে আসছিল। মেডিকেলের ভর্তি পরীক্ষা মানে কি, একটা দেশের ন্যাশনাল পর্যায়ে তোমার সরকারি মেডিকেলে একটা স্টুডেন্ট পড়বে অলমোস্ট ফ্রিতেই বলা যায়। তুমি প্রাইভেটে পড়তে গেলে প্রায় 30 লাখের মতো টাকা লাগবে, সেটা তুমি অল্প কিছু টাকার মধ্যে পড়ে ফেলবা। এত বড় অপরচুনিটি, সেই অপরচুনিটির যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা এইখান থেকে আসছে। সেটা আসলে কি করতে পারতো তারা? এগুলোর ইউজটা দিতে পারতো না। তারা কি কোয়েশ্চেন করছে জানো? তারা কোয়েশ্চেন করছে নিচের কোন ভার্বটি একই সাথে মেইন ভার্ব এবং মোডাল হিসেবে কাজ করে। অনেক কিছু ছিল, তার মধ্যে নিডও ছিল। অ্যান্সার কি হবে? নিড। কোয়েশ্চেনটা কি কঠিন হলো না সহজ হলো? সহজ হয়েছে। এই কোয়েশ্চেন দেখে স্টুডেন্টের মাথা একদম পুরো জ্বর উঠে গেছে, ভাই এবার যা কঠিন কোয়েশ্চেন আসছে না। আসলে ওরও দোষ নাই, কারণ ওকে তো এগুলো পড়ানো হয় নাই, বা আমি যখন পড়াই তখনও অনেক স্টুডেন্ট বোরিং ফিল করে, দূর এসব কিসব পড়াচ্ছে। তো এইগুলো যে তোমার জীবনকে কোন পর্যায়ে যে তোমাকে সেভ করবে, তুমি নিজেই হচ্ছে তখন হচ্ছে বুঝতে পারবে যে কেন আমি এগুলো পড়ছিলাম। বোঝা গেছে? আচ্ছা নিডের বিষয়টা গেল, এবার ডেয়ারের বিষয়টাও সেম। ডেয়ার মানে হচ্ছে সাহস করা। কারণ আমরা যখন ডেয়ার দিয়ে কোনো কিছু লিখি, আচ্ছা মিনিং তো জানো এগুলো সবাই, আমার সেখানে যাওয়ার দরকার,
আমার সেখানে যাওয়ার দরকার, আমার সেখানে যাওয়ার দরকার নাই, আমার সেখানে যাওয়ার দরকার নাই। আচ্ছা যাক, এবার দেখো আচ্ছা দেখো দেয়ার না, আমাদের কাছে বিভিন্ন টাইপের স্টুডেন্ট আসে। এমন স্টুডেন্ট আসে এসে বলে যে ভাইয়া হি এর পরে গোজ হয়েছে কেন, কারণ এবং সেটা আমাদের ধৈর্য সহকারে শুনতেও হয়। কারণ একটা 11-এর একটা ছেলে, কলেজের একটা ছেলে যদি বলে হি এর পরে গোজ হয়েছে কেন, কারণ এটা কি এক্সপেক্টেড আসলে? একবার এক স্টুডেন্টের অবস্থা দেখি এর চাইতেও খারাপ। পরে আমি বললাম এই তুমি তুমি ইংলিশে তোমার রেজাল্ট কী ছিল এসএসসিতে? বলে A+। আমি বলি তুমি কীভাবে A+ পাইছ? যদি এইভাবে একটা স্টুডেন্টকে বলা উচিত না, কিন্তু ওর সাথে একটু ফ্রি ছিলাম তো এই জন্য বলছে তুমি কীভাবে পাইছ। তো ও বলতেছে ভাইয়া আমি হচ্ছে ইংলিশ বাংলা মিলিয়ে লিখছি। ইংলিশ বাংলা কীভাবে মিলিয়ে লিখছি? বলে ভাইয়া ডাউরি সিস্টেম প্যারাগ্রাফ আসছে, তো আমি লিখছি যে ডাউরি সিস্টেম ইজ এ ভয়ানক সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ সর্বনাশ। পরে আমি বললাম ভয়ানক কি বাংলা লিখছে? বলে না ভাই ওই চ্যাটিংয়ে যে ইংলিশ লেখে না এরকম ভয়ানক ওইভাবে লিখছে A+ এইভাবে। আচ্ছা যাক, এবার ডেয়ার দিয়ে যদি বলা যায় বলতে চাই আমরা, এবার হি দিয়ে লিখি, যেহেতু মেইন ভার্ব তাহলে আমরা কি লিখবো? ডেয়ার্স লিখবো, হি ডেয়ার্স টু ডু ইট। আর যদি এইভাবে লিখতে চাই তাহলে আমরা কি লিখবো বলো তো ভাইরা? হি বলো বলো, হ্যাঁ হি ডেয়ার ডু ইট। এটা নেগেটিভ কি করব? হি ডাজন্ট ডেয়ার টু ডু ইট। আর এটা কি হবে? হি ডেয়ারেন্ট ডু ইট বা ডেয়ার নট ডু ইট। বুঝে গেছে ভাইরা? এগুলো ট্যাগ কোশ্চেনে পারবা না। এটা ট্যাগ কোশ্চেন কি হবে বলো তো? ডাজন্ট হি। আর এটা কি হবে? ডাজ হি। এটা কি হবে? ডেয়ারেন্ট হি। আর এটা কি হবে? বুঝে গেছে? আচ্ছা, এটার মিনিং কি? তার এটা করার সাহস আছে বা সাহস দেখায়, যাই বলো। তো নিড আর ডেয়ার এই দুইটাও আমরা দেখলাম। আচ্ছা আমরা যদি বলি আমার সেখানে যাওয়ার দরকার, এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে বলো তো ভাইরা? ভবিষ্যৎ বোঝাচ্ছে, ফিউচার বোঝাচ্ছে। তার এটা করার সাহস আছে বা হচ্ছে সে সাহস দেখাচ্ছে, তাহলে এটা দিয়ে কোন সময় বোঝাচ্ছে? এটা দিয়েও হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার, মানে প্রেজেন্ট আর ফিউচার মাঝে মাঝে ওভারল্যাপড হয়ে যায়, প্রায় কাছাকাছি। তো এই যে দেখো এত কিছু দিয়ে ফিউচার বোঝায়, সেইখানে যদি আমরা বলি শ্যালার উইল দিয়ে ফিউচার বোঝায়, ফিউচারটাকে যদি এত ন্যারো করে ফেলে, এটা কি আসলে ঠিক? ফিউচার আসলে অনেক বড়। আমরা আগে 2টা ক্লাস করলাম মোডালস, এবং অনেকগুলো মোডালস দেখছি যেগুলো দিয়ে ফিউচার বোঝানো যায়। আজকে আমরা সেমি মোডালস দেখলাম এবং দেখলাম এগুলো দিয়েও হচ্ছে ফিউচার বোঝায়। আর এগুলো সবগুলো যেহেতু সেমি মোডাল, তাহলে এগুলো সবগুলোর পরে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করব? বেস ফর্ম ইউজ করব। আর ইংলিশে একমাত্র 2টা মোডাল আছে যারা একই সাথে মেইন ভার্ব হিসেবেও কাজ করে, সেই 2টা কি? নিড আর ডেয়ার। এই ইনফরমেশনগুলো মনে থাকবে সবার। তাহলে আমাদের সেমি মোডাল শেষ হয়ে গেলো। আগামী ক্লাসে আমরা আরেকটু সামনে আগাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো।